আসসালামু আলাইকুম। প্রাণসাগর বেসানুর মডেল স্কুলের সমস্ত ছাত্রদের আমাদের ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের ও পরিবেশ বইটি থেকে পরিবেশ ও উৎপাদন নামক অধ্যায় থেকে কিছু গল্পের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই গল্পের বিষয়গুলি আগে আমরা জেনে নিই কী কী। প্রথমেই আছে আমাদের কৃষির সম্পদ ধান, তারপর মানুষের টানা লাঙল, তারপর হচ্ছে সার আর কীটনাশক, তারপর হচ্ছে চালের দাম 4 গুণ। তো এই যে তিনটা গল্পের বিষয় তোমরা দেখছো, যেটা প্রথম তিনটি পর্যায়ে, এই তিনটি গল্পের বিষয়ের মধ্যে শুধু ধানের কথাই বলা আছে, যে ধান আমরা কিভাবে চাষ করি, কিভাবে ফসল ফলাই, কিভাবে কীটনাশক প্রয়োগ করি সেই সম্বন্ধে। তো এই চারটি বিষয়কে আমি একসঙ্গেই আলোচনা করব, এই তিনটি বিষয়কে আমি একসঙ্গেই আলোচনা করব। তারপর যে চতুর্থ গল্পের বিষয় আছে এটিকে আলাদাভাবে আলোচনা করব। তো এই তিনটি বিষয় নিয়ে গল্পের বিষয় আমি শুরু করছি। তো আমাদের কৃষির সম্পদ ধান। তোমরা সকলেই জানো যে আমাদের প্রধান কৃষির সম্পদ হচ্ছে ধান। এই ধান প্রথম চাষ কখন শুরু হয়? প্রায় 2800 খ্রিস্টপূর্বাব্দে চীনে ধান চাষ প্রথম শুরু হয়। আর প্রায় 500 বছর ধরেই ধান আমাদের প্রধান খাদ্যশস্য। তো এই ধানকে আবার কয় ভাগে ভাগ করা হয় সেটা আমরা জেনে নিই। ধানকে জাতিগত বৈশিষ্ট্য, আবার চাষের সময় কালের উপর নির্ভর করে, পদ্ধতির উপর নির্ভর করে তিনটি ভাগে ভাগ করা হয়। আমি আগেই লিখে রেখেছি, দেখো তিনটি ভাগ কী কী। প্রথম হচ্ছে আউশ, তারপর হচ্ছে আমন, তারপর হচ্ছে বরণ, এই তিনটি ভাগ। আউশ ধান কখন চাষ করা হয়ে থাকে? শরৎকালে, শরৎকালীন ধান যাকেও বলা হয়। আবার আমন ধান শীতকালে চাষ করা হয়, যাকে শীতকালীন ধানও বলা হয়। বড় ধান যেটা গ্রীষ্মকালেও চাষ করা হয় সেটাকে গ্রীষ্মকালীন ধানও বলা হয়। তো আউশ ধানের দুটো উদাহরণ, এবং প্রত্যেকটি ধানের দুটো করে উদাহরণ আমি লিখে রেখেছি আগে থেকেই, তোমরা দেখতে পাচ্ছ। যেমন আউশ ধানের দুটি উদাহরণ হচ্ছে দুলার ধান, রত্না ধান। আমন ধান হচ্ছে কি বাসমতি, পঙ্কজ। বড় ধান লাঠিশাল, চিম্পুরা। এই ধান প্রায় অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সারা বিশ্বে এই ধানকে চাষ করা হয়। প্রায় 40,000 প্রকারের ধান সারা বিশ্বে চাষ করা হয়। তো সেই ধানগুলো কিভাবে চাষ করা হয় আমরা আজকে জেনে নিই। ধান চাষের পদ্ধতি আমি তোমাদের একটি করে পয়েন্ট লিখব আর বুঝিয়ে দেব। প্রথমে ধান চাষ করার ক্ষেত্রে কি বীজ রোপণ করতে হয়। তো সেই বীজ রোপণ করার জন্য আমাদের ভালো বীজগুলিকে বা ধানগুলিকে কিভাবে বাছাই করব সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমেই আসছে হচ্ছে কি বীজ বাছাই। ঘন লবণ মিশ্রিত জলে আমরা যদি সব ধানগুলোকে একসঙ্গে কি ডুবিয়ে দেই এবং সেটাকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে দেই, তো দেখবে যেগুলা ভালো ধান সেই ধানগুলো কি জলের মধ্যে ডুবে থাকবে, আর যে ধানগুলো খারাপ সেই ধানগুলো কি উপরে ভেসে থাকবে। এবং সেই যেই ধানগুলো জলের মধ্যে ডুবে থাকবে সেই ধানগুলিকে উঠিয়ে আমরা কি করব, সেই ধানগুলিকে আলাদাভাবে তুলে সেগুলোকে কি করব, বীজ রোপণ করব। তারপর কি আসছে বীজ রোপণ।
বীজ রোপণ করার জন্য কি করতে হবে, আমরা যে জমিতে বীজ রোপণ করব সেই জমিতে কি ভূমি কর্ষণ করতে হবে, অর্থাৎ চাষ করতে হবে। সেই ভূমি আমরা কিভাবে চাষ করতে পারি, যেমন আধুনিক যন্ত্রপাতি, পাওয়ার টিলার, ট্রাক্টর দিয়ে সেই জমিকেই চাষ করা হয়। এবং সেই জমি চাষ করার পর বীজ বপন যন্ত্র দিয়ে সেই বীজ বপন করা হয় বা হাত দিয়ে কি ছিটিয়ে দেওয়া হয়, এবং সেই জমিতে যাতে 2 থেকে 3 সেমি গভীর জল থাকে, এবং সেই জমিতে সবসময় কত 2 থেকে 3 সেমি গভীর জল থাকে। এরপর যখন সেই ধান 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়ে যায়, সেই ধানের যে বীজ থেকে সেই গাছগুলো যদি 12 থেকে 15 সেমি লম্বা হয়ে যায়, সেগুলো কি সেখান থেকে তুলে আমরা কি করব, সেই ধান আবার জমিতে আলাদাভাবে লাগাবো। তারপর কি আসছে তাহলে, ধান রোয়া। ধান রোয়ার জন্য আগে থেকে কি করতে হবে, যে জমিতে আমরা ধান চাষ করব সেই ধানের জমিকে আগে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে সেই জমি আগে চাষ করে নিতে হবে। শুকনো অবস্থায় চাষ করে নিয়ে কয়েকদিন ফেলে রাখতে হবে, এবং ফেলে রাখার পর সেখানকার যখন আগাছাগুলো মরে যাবে, সেখানে কি আবার জল দিয়ে, জলের পরিমাণ কীরকম হবে, 30 থেকে 50 মিলিলিটার এরকম গভীর জল থাকবে। সেখানে জল দিয়ে আবার কি চাষ করতে হবে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে। চাষ করার পর সেখানে আমরা কি সেই ধান রোয়া বা গাছ, ধান গাড়া যাকে বলা হয় গ্রাম্য ভাষায়, সেখানে ধান লাগাবো। তারপর এরপর আসছে জলসেচ। জলসেচ আগে তোমাদের বলে দিয়েছি যে জলসেচ, সেই জলের পরিমাণ কীরকম হবে, একটি জমিতে জলের পরিমাণ 30 থেকে 50 মিলিলিটার গভীর হবে। কত, 30 থেকে, যেন ধানের গাছের গোড়ায় সবসময় 30 থেকে 50 মিলিলিটার গভীর জল থাকে। এবং সেক্ষেত্রে কি ধান লাগানোর পর সেখানে অনেক ধরনের আগাছা জন্মায় বা বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা যায়। সেই আগাছা বা পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কি কীটনাশক প্রয়োগ করব। আর জলসেচের ক্ষেত্রে আধুনিক যেমন মার্শাল বেরিয়েছে, ডিপ টিউবওয়েল, এগুলোর ব্যবহার এখন খুব প্রচলিত। তো এরপর আসছে কি কীটনাশক। আগাছা দমন করার জন্য বা বিভিন্ন পোকার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা কি এখন কীটনাশক, নানা ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে অ্যান্ড্রিন, ডিমেক্রেন, কি যেমন হচ্ছে অ্যান্ড্রিন, ডিমেক্রেন, তারপর চলে আসছে কি সার প্রয়োগে। আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের কি রাসায়নিক সার ব্যবহার করে কি ধানের উৎপাদনকে আরও বাড়ানো হচ্ছে। যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়া, সালফেট, নাইট্রেট, পটাশ। 6 নম্বরে কি আসছে, রাসায়নিক সার প্রয়োগ। কি ধরনের সার, যেমন হচ্ছে ইউরিয়া, নাইট্রেট, পটাশ, এই ধরনের সার প্রয়োগ করে কি আমরা জমির যে ধান লাগাই সেই ধানের উৎপাদন অনেক বৃদ্ধি করতে পারবো। তারপর যখন সেই ধান পেকে যাবে, তো সেটাকে কি উপায়ে ধান তোলা হয়। এখন যেমন আধুনিক পদ্ধতি তোমাদের হারভেস্টারের সাহায্যে, সেই হারভেস্টারকে জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই হারভেস্টার কি সেই গাছের সঙ্গে ধানগুলোকে কি সেই হারভেস্টার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেই গাছগুলোকে আলাদা করে দেয়, আর হচ্ছে ধানগুলোকে আলাদা করা হয়। এই যে পদ্ধতি ধান থেকে গাছ আলাদা করার, সেটাকে হচ্ছে হারভেস্টিং পদ্ধতি বলে। তাই এই যন্ত্রের নাম হচ্ছে কি হারভেস্টার। কি বললাম, হারভেস্টার। তো তোমরা জানলে যে কিভাবে আমরা ধান
চাষ করব এবং ধান কিভাবে বেশিভাবে ফলাতে পারবো, বিভিন্ন ধরনের কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করে, এছাড়াও বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করা হয়, যেমন গোবর সার, পাতা পচা। তো এবার আমরা কি প্রথমের যে তিনটি বিষয় আমাদের কৃষি সম্পদ ধান, মানুষের টানা লাঙ্গল, সার আর কীটনাশক, এই তিনটিকে একসঙ্গে আমরা জানলাম। এবার জানবো চালের দাম 4 গুণ। 1960-এর দিকে আমাদের দেশের জনসংখ্যা এত বিপুল পরিমাণে বৃদ্ধি পায় যে তার তুলনায় যে চাষবাসের উৎপাদন সেটা কিন্তু খুব কম ছিল। ফলে চারিদিকে কি চালের হাহাকার দেখা যায়, যেখানকার চাল সেখানেই থাকবে, অন্য কোনো জায়গায় রপ্তানি করা যাবে না। এবং সেই সময় কি হয় যে 1 টাকার চাল 4 টাকা 5 টাকায় আমাদের কিনতে হয়। তো এই সময় চালের খুব সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কি আধুনিক পদ্ধতিতে কি চাষবাস শুরু করা হয়। কিভাবে চাষবাস? বিভিন্ন ধরনের কীটনাশক, যেমন পোকা মাকড় এসব কি গাছকে খেয়ে সেই ফসলকে বা ধানকে নষ্ট করে দিত। আবার কি ভালো মতন সেই জমিতে চাষ হতো না, সেক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগ করে সেই জমির উৎপাদন আরও বাড়ানো হলো। আর এর থেকে কি 1990-এর সালের কাছাকাছি এরকম সময়ে ধানের উৎপাদন বা অন্যান্য ফসলের উৎপাদন খুব বেড়ে গেল। আর এই সময়টাকে কি বলা হচ্ছে? সবুজ বিপ্লব। কত সালের দিকে? 1990 সালের দিকে কি আমাদের ফসল উৎপাদন খুব বৃদ্ধি পায় কীটনাশক সার প্রয়োগ করে, ডিপ টিউবওয়েল এগুলো বসানোর ফলে কি চাষ উৎপাদন বা ফসল উৎপাদনের কি খুব বৃদ্ধি পায়। আর এই সময়টাকে বলা হয় সবুজ বিপ্লব। তো তোমরা সবুজ বিপ্লব জানলে। এবার সবুজ বিপ্লবের কতগুলো কুফল। সবুজ বিপ্লবের ফলে আমাদের যেমন ধানের উৎপাদন বাড়লো এবং অন্যান্য ফসলের উৎপাদন বাড়লো, এর ফলে কি চালের চাহিদা মেটানো গেল। কিন্তু এর ফলে কতগুলো কুফল আমরা দেখতে পাই। যেমন সবুজ বিপ্লবের ফলে কতগুলো কুফল আমি তোমাদের বলছি। সবুজ বিপ্লবের কি কুফল? 1 নম্বরে আসছে যেমন বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার ফলে, এক্ষেত্রে সার প্রয়োগ করে দেখা যাচ্ছে জমির উর্বরতা কমে যাচ্ছে। তো ধান যেমন উৎপাদন বৃদ্ধি হলো, ঠিক এক সময় এমন হলো যে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে বিপুল পরিমাণে, কিন্তু ধানের কোনো উৎপাদন বাড়ছে না। এক্ষেত্রে এটি একটি ফল। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের কি কীটনাশক, আগাছা দমন যেমন কীটনাশক, আর হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গকে মারার জন্য যে কীটনাশক প্রয়োগ করা হলো, এর থেকে কি হচ্ছে যে অর্থকারী পতঙ্গ যেগুলো মৌমাছি, যেমন রেশম পোকা, তারপর হচ্ছে প্রজাপতি, এরা কি মরে যেতে শুরু করলো। এদিক থেকে এই দ্বিতীয় হচ্ছে এটি একটি কুফল। তৃতীয় কুফল যেমন ডিপ টিউবওয়েল বসিয়ে জল এত পরিমাণে জলসেচের জন্য ব্যবহার করা হলো যে নিচে কি জলের সংকট দেখা দিল। তো কুফলগুলি কি তোমরা 3টি পরপর জানলে। তো সবুজ বিপ্লবের ফলে যেমন কৃষিতে উৎপাদন বেড়েছিল, তেমনি কতগুলি কুফলও দেখা গিয়েছিল। তো চালের দাম 4 গুণ, এই বিষয়টিও আমরা আলোচনা করলাম। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে এরপরের যে গল্পের বিষয়গুলি আছে এই অধ্যায় থেকে সেগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসব। আর এই আলোচনার পাশাপাশি তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তবে অবশ্যই তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে অথবা ফোন করে অথবা মেসেজ করে জানাতে পারো। আসসালামু আলাইকুম।